কালকে রাত্রে ম্যাচটা এমন একটা সময়ে ছিল, বহু মানুষ খেলা দেখেননি এবং সকাল উঠে যখন রেজাল্ট দেখেছেন তাদের হয়তো দুটো এখানে পার্সপেক্টিভ হয়েছে। এক হচ্ছে হয় আমরা মোটামুটি ভালো খেলেছি, হয়তো চান্সও ক্রিয়েট হয়েছে, আফগানিস্তানের ডিফেন্স খুব ভালো হয়েছে, সেই কারণে হয়তো ম্যাচটা গোললেস ড্র হয়েছে। অথবা এমনটা হতে পারে যে আমরা খুব জঘন্য খেলেছি এবং তার ফলে আমরা গোল মুখ ওপেন করতে পারিনি বা আমরা গোল করতে পারিনি। তো দুটো পার্সপেক্টিভ মানুষের উঠে আসবে, কিন্তু যারা রাত জেগে খেলাটা দেখেছে তাদের আজকে অবস্থা কি হয়েছে সিরিয়াসলি বলছি। কাকে কি বলবো, কালকেই বলেছিলাম, কালকের প্রিভিউতেই বলেছিলাম যে যদি ম্যাচটা 3-0 বা তার থেকে কমে আমরা জিতি, আর যদি কোনোভাবে নেগেটিভ রেজাল্ট এসে যায় আমাদের জন্য, যদি খুব খারাপ হয়ে যায় যেটার এক্সপেকটেশন নেই, যদি সেটা হয়ে যায় তাহলে ভাই হাতে থুতু নাও, ডুবে মরে যাও, এর বেশি আর কিছু বলার নেই। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যে ফ্যানরা কালকে রাতের জেগে খেলা দেখেছে, দিনের পর দিন এই সিচুয়েশনের পরেও যারা টিমের পাশে থেকেছে, কোচ ক্যাপ্টেন প্লেয়ার সবার এসে ফ্যানেদের কাছে ক্ষমা চাওয়া উচিত যে সরি ভাই, ভুল হয়ে গেছে কালকের এই ম্যাচটা, পরের ম্যাচটা আমরা খুব ভালো করে কামব্যাক করবো। বিকজ ইউ আর প্লেয়িং ফর ইউর নেশন, ইউ আর প্লেয়িং ফর দ্য সেক অফ ফ্যান্স, সিরিয়াসলি। কারণ বলার কিছু নেই, মানে খারাপ লাগছে জাস্ট। কালকে রাত্রির জেগে ম্যাচটা দেখা, সামান্য কিছু ঘন্টার ঘুম, তারপর মানুষ কাজে বেরিয়ে গেছে। রাত্রে খেলাটা ভালো হলে বা রেজাল্ট আমাদের পক্ষে গেলে নিশ্চিতভাবে ঘুমটা ভালো হতো মানুষের। অ্যাটলিস্ট কোথাও একটা শান্তি নিয়ে ঘুমোনো যেত। বুকের মধ্যে পাথর চাপা দিয়ে কালকে যেন ঘুমোতে হয়েছিল। যে আফগানিস্তান 158 র্যাঙ্কিংয়ের একটা দেশ, যাদের এখন টালমাটাল একটা সিচুয়েশন, পুরো সিস্টেমটা এই মুহূর্তে ঘেঁটে গেছে, ড্রেসিং রুমের অবস্থা খারাপ, ম্যাক্সিমাম প্লেয়ার তারা ন্যাশনাল টিম থেকে উইথড্র করছে, দেশে যে সরকার চলছে বা সরকারের নামে যে প্রহসন চলছে তাদের থেকে তারা সাপোর্ট পায় না, বহু বহু বিষয় চলছে, নিজের দেশে খেলতে পায় না। এরকম একটা পুরো মানে সিস্টেমেটিক্যালি ডিভাস্টেটেড একটা দেশের বিরুদ্ধে যখন আমরা খেলতে নামছি, তখন কি হবে যে একটা অ্যাডভান্টেজ আমরা নিতে পারবো। এবং সেই নভেম্বর মাসে কুয়েতের এগেনস্টে গোলের পর থেকে এখনও অবধি একটা গোল আমরা করতে পারিনি। এর থেকে লজ্জার বিষয় আর কি হতে পারে? কাতারের বিরুদ্ধে গোল করতে পারিনি, মেনে নিলাম। এশিয়ান কাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গোল করতে পারিনি, মেনে নিলাম। উজবেকিস্তানের বিরুদ্ধে গোলমুখ ওপেন হয়েছে, পোস্টে রেখে বল ফিরে এসেছে, গোল হয়নি, কষ্ট করে মেনে নিলাম। সিরিয়ার এগেনস্টে গোল করতে পারিনি, চলো তারপরেও মেনে নিলাম। আফগানিস্তানের বিরুদ্ধেও এই দিনটাও দেখতে হলো। দেখো ম্যাচটা নিয়ে তো আলাদা করে কিছু বলার নেই, কারণ কালকে ম্যাচটার মধ্যে কিছু ছিল না। কালকে ম্যাচটার মধ্যে কিছু ছিল না, আমরা খুব লাকিলি বলবো ম্যাচটা ড্র করেছি, আমরা হেরে যেতে পারতাম। আফগানিস্তান যেসব অ্যাটাক ক্রিয়েট করছিল, ওরা যেভাবে বিল্ড আপ করছিল, যা শর্টস নিচ্ছিল, একটু যদি ঠিকঠাক করে কানেক্ট হতো আমরা হেরে যেতে পারতাম, ওরা একটা গোল করে দিতে পারতো। পাল্টা যে আমরা একটা গোল করতে পারবো সেরকম সেই সেই মেন্টালিটিটা আমি প্লেয়ারদের মধ্যে দেখিনি অ্যাটলিস্ট। কী খেলা এটা! কোচের কোনো স্ট্র্যাটেজি নেই, কোনো প্রপার ফরমেশন নেই, ক্রিয়েটিভিটির কোনো লোক নেই, মাঝ মাঠে বারবার করে বল লুজ হওয়া, ব্যাক পাস, স্কোয়ার পাস, ডিফেন্ডাররা এমনভাবে বল বাড়াচ্ছে, মিসপাস হচ্ছে। এই প্লেয়াররা যখন ক্লাবের হয়ে খেলছে, তারা আউটস্ট্যান্ডিং ফুটবল খেলছে। তাদের দেখে মনে হচ্ছে যে আমাদের ন্যাশনাল টিম এই মুহূর্তে দাঁড়িয়ে একটা বেস্ট ফর্মে থাকার মতো জায়গাতে রয়েছে। এই প্লেয়াররা যখন ন্যাশনাল টিমে অ্যাসেম্বল হচ্ছে, তাদের নিজেদের মধ্যে কোনো কমিউনিকেশন নেই। নিজেদের কমিউনিকেশন গ্যাপের জন্য আমরা কর্নার গিফট করে ফেলছি। নিজেদের কমিউনিকেশন গ্যাপের জন্য আমরা কে বলটা ধরবে, কে ম্যানকে আটকাবে, সেই নিয়ে প্রবলেম হয়ে যাচ্ছে। আপফ্রন্টে যখন উইঙ্গাররা উঠছে, যেটা আইএসএলের সময় স্পিড দেখা যায়, বাপ রে বাপ, সেই স্পিড ন্যাশনাল টিমের খেলাতে নেই। দেখে মনে হচ্ছে যেন জোর করে নামানো হয়েছে, গায়ে মাথায় হাত বুলিয়ে, বাবার নাম, ম্যাচটা খেলতে হবে, এত দূর সৌদি আরব উড়ে এসেছি কষ্ট করে, সারা দেশের লোক তাকিয়ে রয়েছে। 30 মিলিয়নের মতো, সরি 30 কোটির মতো, 30 মিলিয়ন বললে ভুল হবে, 305 মিলিয়ন, 30 কোটি প্লাস দর্শক রয়েছে আমাদের দেশে, যারা ফুটবলটা দেখে। তারা গিয়ে এবার কথা শোনাবে না হলে, এরকম বুঝিয়ে সুঝিয়ে খেলতে নামানো হয়েছে। ছোটবেলায় যেভাবে আমাদের খেলতে নামানো হতো, খুব একটা আমাদের খেলার ইচ্ছা না থাকলে, এই ধরনের ম্যাচের জন্য আমাদের রাত জাগতে হয়। এখানে অ্যাকাউন্টেবল কে? এখানে কোশ্চেন কোশ্চেন কাকে করব? দায়ী কে? এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকে বলবে ভাই ফেডারেশন দেখো এটা করেনি, ওটা করেনি, সেটা করেনি, অনেক হয়েছে ওসব নিয়ে কথা। কালকের যে ম্যাচটা ছিল, সেই ম্যাচে তো কোনোভাবে আর কেউ জড়িত ছিল না। সব রকম বাধা বিপত্তিকে এড়িয়ে কোচের যে স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজি কি সত্যিই মাঠে রিফ্লেক্ট হওয়ার মতো? তিনি প্রেস কনফারেন্সে এসে বলছেন যে ম্যাচটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। ভাই তোমার কাছে ইন্টারেস্টিং লাগতে পারে, তুমি ক্রোয়েশিয়া থেকে এসে তোমার ম্যাচটা ইন্টারেস্টিং লাগতে পারে। আমরা ভারতীয় হিসেবে আমাদের ম্যাচটা ইন্টারেস্টিং লাগেনি এক অংশেও। 90 মিনিটের মধ্যে একটা মিনিটও তুমি এমন কিছু করতে পারোনি তোমার প্লেয়ারদেরকে দিয়ে, সরি আমাদের প্লেয়ারদেরকে দিয়ে, সেখানে এক মুহূর্তের জন্য মনে হয়নি যে ম্যাচটা ইন্টারেস্টিং।
আমরা চান্স ক্রিয়েট করেছি। আফগানিস্তানের এগেনস্টে আমরা 3-4টে চান্স ক্রিয়েট করছি, আর সেটা নিয়ে কোচ এসে প্রেস কনফারেন্স করছেন। এই দিন দেখতে হয়েছে। স্টিফেন কনস্ট্যান্টাইন তিনি মোটামুটি এশিয়ান কাপে দেশকে একটা সাফল্য দিয়ে গেছিলেন। এ যাবৎ সব থেকে ভালো পারফরমেন্স আমাদের মোটামুটি হয়েছিল। আমি সেই একদম 4টে টিমের এশিয়ান কাপের কথা ধরছি না এখানে, যখন থেকে লিগ গ্রুপ ফরম্যাট হয়েছে আমি তখন থেকে ধরছি। বাট তারপরেও কিন্তু তাকে ব্যর্থতার দায় নিয়ে সরে যেতে হয়েছিল, যেহেতু তিনি কনসিস্টেন্সি দেখাতে পারেননি টিমটাকে নিয়ে। এবং ইগাস্টি ম্যাচ আসার পর থেকে বহু বিতর্ক হয়েছে, বহু বিষয় নিয়ে আমরা সমালোচনা করেছি। তারপর আস্তে আস্তে টিমটার মেন্টালিটি তিনি চেঞ্জ করেছেন। সেই মেন্টালিটি 1 বছরের মধ্যে নষ্ট হয়ে গেল কীভাবে? টানা 5টা ম্যাচে আমরা গোল করতে পারলাম না, এমন কোনো সুযোগ তৈরি করতে পারলাম না যেখানে আমার মনে হবে যে গোলটা হয়েই যেত। 99% এখানে গোলটা হতে পারতো, 1% গোল হলো না। এরকম একটা চান্স আমরা তুলে আনতে পারিনি। কি বলবো ভাই, কাকে কি বলবো? এই ম্যাচের কি রিভিউ হয়? কোন প্লেয়ারকে ধরে ধরে রিভিউ করব? কোন প্লেয়ারটা ভালো খেলেছে? কোন প্লেয়ারটা খেলার মতো ভালো খেলেছে? হ্যাঁ, অনেকে খারাপ খেলেছে, সেই খারাপের মধ্যে একটু কম খারাপ হয়তো 2-1 প্লেয়ার খেলেছে। বিক্রম প্রতাপের ছটপটানি চোখে লেগেছে। আপুইয়া যে সমস্ত বলগুলোকে স্ন্যাচ করছিল, বলটা একটু ডিস্ট্রিবিউট করছিল, দেখে ভালো লাগছিল। ব্যাস, এর বাইরে আর কি? আর তো কিছু না। গুরপ্রীত কিছু বল সেভ টেভ করেছে, কিছু কিছু মিসও হয়ে যাচ্ছিল, ভুলভাল পাস আমরা দেখেছি। এত ব্যাক পাস, এত ব্যাক পাস! 158 র্যাঙ্কিংয়ের দেশের বিরুদ্ধে খেলা, যে টিমটা হঠাৎ করে অ্যাসেম্বল হয়েছে, কোচ খুব বেশি কিছু করতে পারেননি এখনও অবধি টিমটাকে নিয়ে। অ্যাশলে ওয়েস্টউডকে এখানে তো ধন্যবাদ জানানো দরকার, যে তিনি যদি আর 1 মাসের মতো সময় পেতেন টিমটাকে তৈরি করার, তাহলে হয়তো ওরা গোলও করে দিতে পারতো। সেইটুকু হয়নি। কোচ এসে বলতেই পারে যে আফগানিস্তান গোল করতে দেয়নি আমাদের, সেই কারণে আমরা গোল পেলাম না। কিন্তু এক্সকিউজগুলো আর কতদিন? কতদিন আর এক্সকিউজগুলো আমাদেরকে সহ্য করে যেতে হবে? একটা ম্যাচ আমরা খেলতে নামছি, আফগানিস্তান যারা তুলনামূলক দুর্বল একটা প্রতিপক্ষ, কালকে আমাকে একজন বলেছিল আফগানিস্তান একদমই দুর্বল নয়। দুর্বল তো এখন আমরা, দুর্বল তো আমাদের ন্যাশনাল টিম এখন। দুর্বল সিচুয়েশন তো আমাদের, নেই তো আমাদের কাছে কিছু। কোচ থাকতেও নেই, কোচের স্ট্র্যাটেজি দেখা যায় না মাঠের মধ্যে। 60 মিনিটে আর 74 মিনিটে তিনি 5টা চেঞ্জ করেছেন, 60 মিনিটে 2টো, 74 মিনিটে 3টে। যে প্লেয়াররা মোটামুটি ভালো খেলছিল তিনি তাদেরকে তুলে নিয়েছেন। যারা নেমেছে তারা খুব খারাপ খেলেছে এটা বলবো না, লিস্টন অনেক আগে আসার কথা দরকার ছিল, মহেশের আরও আগে আসার দরকার ছিল, শুভাশিসের আরও আগে আসার দরকার ছিল। রাহুল বেগে কী করে চান্স পায়, নিখিল পূজারি কী করে চান্স পায়? কে উত্তর দেবে? কে উত্তর দেবে? ঘরের মাঠে 26 তারিখে ম্যাচ রয়েছে এই আফগানিস্তানের বিরুদ্ধেই। দেখা যাক আমরা হারাতে পারি কিনা। এখন তো জোর দিয়ে বলাও যাচ্ছে না যে হারিয়ে দেবো, 3 পয়েন্ট পেয়ে যাব। এমনিতে আজ থেকে আবার আইপিএল শুরু হচ্ছে, আবারও ফুটবলের হাফ কবর আজ থেকে পড়ে যাবে, মানুষজন আইপিএলে ব্যস্ত হয়ে যাবে। এমনি আমাদের কাছে কিছু নেই, তার উপরে গোদের ওপর বিষ ফোঁড়ার মতো এই ইগস্টি ম্যাচের মতো একজন কোচ রয়েছেন আমাদের কাছে। তো দেখা যাক, এখান থেকে অনেক চেঞ্জ দরকার রয়েছে। ন্যাশনাল টিমে প্লেয়ার সিলেকশনের ক্ষেত্রে চেঞ্জ দরকার রয়েছে। সবার আগে তো কোচ পরিবর্তন করতে হবে। আমরা থার্ড রাউন্ডে যাবো কি যাবো না, এখন অনেক ইকুয়েশনের উপর দাঁড়িয়ে রয়েছে। ভালো লাগছে না সেই সব ইকুয়েশন নিয়ে কথা বলতে। আগে তো ম্যাচ জিততে হবে রে ভাই, তারপর তো ইকুয়েশন নিয়ে কথা বলবো। কী লাভ ইকুয়েশন নিয়ে কথা বলে? এত ইকুয়েশনের পেছনে গিয়ে লাভ নেই। আমি সকাল থেকে দেখছিলাম অনেকে ইকুয়েশন বার করছে। কিসের ইকুয়েশন? আগে আমাদের জিততে হবে ম্যাচটা। আফগানিস্তানকে হারিয়ে 3 পয়েন্ট আনতে হবে, কুয়েতকে ঘরের মাঠে কলকাতাতে হারাতে হবে, তারপর তো ইকুয়েশন এমনি কথা বলে ফেলবে। তার জন্য ইকুয়েশন বার করার কি দরকার রয়েছে? সবার আগে আমরা থার্ড রাউন্ডে যেতে পারি কি না পারি, তার আগে কোচ বদল করতে হবে। আমরা যদি থার্ড রাউন্ডে চলেও যাই, যার সুযোগ হয়তো রয়েছে, সেই কারণেই বললাম ইকুয়েশন পরে হবে, সুযোগ রয়েছে আমাদের কাছে। কিন্তু সেই থার্ড রাউন্ডে গিয়ে এই কোচ নিয়ে আমরা করবোটা কি? সেখানে তো আরও টাফ টিম আমাদের সামনে আসবে। সেখানে তো আফগানিস্তান আসবে না, সেখানে তো আরও টাফ টিম আসবে। তো তাদের বিরুদ্ধে আমরা করবো কি? আমাদের তো অবস্থা আরও খারাপ হয়ে যাবে। সো এই জায়গাতে দাঁড়িয়ে হতাশ লাগছে, জাস্ট জাস্ট হতাশ লাগছে। এম্বারেসিং একটা ফিলিং আসছে। বাকিরা কে কী রেজাল্ট করলো কি না করলো, কোনো দিকে তাকাতে ভালো লাগে না। যখন ন্যাশনাল টিম খেলে তাদের রেজাল্টের দিকে তাকালেই সব থেকে বেশি আনন্দটা হয়। কিন্তু যখন এই ধরনের রেজাল্ট হয় তখন আর কিছু বাকি থাকে না। একটা কথা তো ঠিক কথা যে আমাদের দেশে যে কোনো ক্লাবকে সাপোর্ট করাটা খুব ইজি, খুব ইজি। ক্লাবের হয়ে কথা বলাটা খুব ইজি। ন্যাশনাল টিমকে যখন সাপোর্টের প্রশ্ন আসে, যেখানে কোনো সাফল্যই নেই, ব্যর্থতাই সব কিছু, আমরা গোল করতে পারি না, আমরা আটকাতে পারি না, আমরা বেশি চান্স ক্রিয়েট করতে পারি না, এই সব কিছু না পারা নিয়ে সাপোর্ট করে যাওয়াটা খুব কষ্টকর।
সাপোর্ট তো করেই যাব। একজন ইগর স্টিমাচ এসে এরকম ভুলভাল খেলিয়ে আমাদের সাপোর্টকে ছিনিয়ে নিতে পারবেন না। হ্যাঁ, হয়তো কিছু ফ্যান যারা ইয়াঙ্গার জেনারেশন রয়েছে, যারা ইউরোপিয়ান ফুটবল বা ওয়ার্ল্ড ফুটবল অনেক বেশি করে দেখে, আমিও দেখি, আমরা অনেকেই দেখি, কিন্তু প্রায়োরিটিটা ওটাকে অনেক বেশি করে দেয়, তারা হয়তো হঠাৎ করে সরে যেতে পারে। কারণ কতদিনই বা পিআর হবে? রোজ তো পিঠ চাপড়ে দিয়ে কেউ স্পট অন বলে যাবে না। একটা সময়ের পর তো খারাপ লাগবেই। একটা সময়ের পর খারাপ লাগতে বাধ্য। সবাইকে গাজিয়াবাদের রমেশ বলে দেওয়াটা এত ইজি হবে না সবার। তো তারা হয়তো কিছুটা মুখ ফিরিয়ে নিতে পারে, কিন্তু আমরা যারা অন্ততপক্ষে মোর দ্যান 20 ইয়ার্স কিছু না পেয়েও টিমের পাশে রয়েছি, তাদের পক্ষে আর অন্য কোনো রাস্তা নেই অ্যাকচুয়ালি ভাবার মতো যে ন্যাশনাল টিম ছাড়া অন্য কিছুকে সমর্থন করা যাবে। তো এই জায়গা থেকে যেটা দরকার সেটা হচ্ছে ইগলস টিম আজকে সরাতে হবে। এইসব ম্যাচের কোনো রিভিউ হয় না। এইসব ম্যাচের রিভিউ করা পাপ, সিরিয়াসলি পাপ। এই কোচের বিতাড়ন হোক, নতুন কোচ আসুক। যদি বিদেশি কোচ আমরা খুব বেশি অ্যাফোর্ড করতে না পারি, কারণ আমাদের তো ফান্ড ইস্যু থাকে, আমাদের দেশীয় কোচরা যথেষ্ট। থাংবই সিংটো, খালিদ জামিল, ক্লিফোর্ড মিরান্ডা, এইসব লোকেদের দায়িত্ব দেওয়া হোক। এর থেকে খারাপ রেজাল্ট হবে না। এর থেকে একটু বেটার হলে হতে পারে, এর থেকে খারাপ রেজাল্ট হবে না। এর থেকে খারাপ রেজাল্ট হতে গেলে তাহলে যারা এখন লাইসেন্সিং করছে, বি, সি এসব ডিগ্রি রয়েছে, এখনও এ হয়নি, প্রো তো অনেক দূরের কথা, তাদেরকে দিলে হয়তো এরকম রেজাল্ট আমরা এরকমই রেজাল্ট পাবো। কিন্তু যারা আমাদের এখানে ইন্ডিয়ান কোচ হিসেবে ভালো কাজ করেন, তাদের দায়িত্ব দিলে এর থেকে বেটার পাবো। নওশাদ মুসা আন্ডার 23 টিম নিয়ে গেছে। আজকে 7:30টায় ম্যাচ রয়েছে মালয়েশিয়ার আন্ডার 23 টিমের এগেনস্টে। কেমন খেলায় দেখা যাক। খেলা তো দেখতে পাবো না, অবশ্যই লাইভ আপডেটগুলো পাবো, বুঝতে পারবো। পরে হয়তো কিছু যদি ঝলক বা কিছু পাই তাহলেও দেখতে পাবো। এই ধরনের কোচেদের দায়িত্ব দেওয়া হোক, ফুল টাইম দায়িত্ব দিয়ে দেওয়া হোক, দেখা যাক না কী হয়। বহু দেশ তো রিস্ক নেয় তাদের নিজেদের দেশের কোচদের দিয়ে। এই রিস্কটা আমরা কেন নিতে পারবো না? একটা সময় তো আমরা নিতাম। একটা সময় তো মোটামুটি টিমকে নিয়ে আমরা গর্ব করার মতো জায়গাতে থাকতাম। রিসেন্ট টাইমে বিদেশি কোচেরা এসে কতটা পরিবর্তন আমাদের করে দিয়েছে, অলওয়েজ একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। তো দেখা যাক এই দুর্দশা কবে কাটে। এর বেশি আর কিছু বলার নেই। ভিডিওটা বড় হয়ে গেল কারণ একজন ফ্যানের ইমোশনাল অ্যাঙ্গেল থেকে ভিডিওটা বানানোর চেষ্টা করলাম। একদমই রিভিউ বা অ্যানালিসিসের কোনো পার্ট আমি এখানে রাখিনি, কারণ কিছু বলার নেই এদেরকে নিয়ে। জাস্ট কিছু বলার নেই। আফগানিস্তান খুব ভালো খেলেছে, আমি এই আফগানিস্তানের খেলা এক্সপেক্ট করিনি। আফগানিস্তান খুব ভালো খেলেছে, আমরা জঘন্য খেলেছি। 0-0 রেজাল্টটা আফগানিস্তানের জন্য খুব খারাপ রেজাল্ট হলো। আমাদের জন্য মোটামুটি সম্মান বাঁচানো বা পজিটিভ রেজাল্টেই শেষ হয়েছে ম্যাচটা। ব্যাস, আর বেশি কিছু বলার নেই। এই ভিডিওটা এই অবধি। ভালো লাগলে লাইক করো, খারাপ লাগলে ডিসলাইক করো। যা যা ওপিনিয়ন রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।